বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ফৌজদারি কার্যবিধি সম্পর্কে আলোচনা করব, আইন সম্পর্কে। গতকাল আমি আলোচনা করেছিলাম দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে। সেটা একটি কারণ ছিল। দণ্ডবিধি সম্পর্কে আপাতত আমি কোনো ভিডিও আপলোড করব না। এখন আমি এখন থেকে টানা কার্যবিধি সম্পর্কে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি আইনের আজকে আমি পুলিশ যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সে সংক্রান্তে ৫৪ ধারা আলোচনা করেছি, ৫৪ ক ধারা। আজকে আমি আরো কয়েকটি ধারা আছে, পাশাপাশি কয়েকটি ধারা আছে, সে বিষয়ে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ধারায় বলা আছে, থানার ভারপ্রাপ্ত অফিসার বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করতে পারেন বা অন্য কোনো অফিসার দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। সেটা কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? ৫৫ ধারায় থানা এলাকার মধ্যে যে ব্যক্তি পরিস্থিতি নিজের উপস্থিতি গোপন করে। থানা এলাকার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো স্থানে আত্মগোপনে থাকে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারেন বা নিজেকে আত্মগোপন করে রাখছেন মর্মে জানা যায়, তখন তিনি বা তার অধস্তন কোনো অফিসার দ্বারা তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এটা ৫৫ ধারায়। থানা এলাকার মধ্যে যে ব্যক্তি প্রকাশ্য কোনো জীবিকা নাই, দেখা গেছে একটা ব্যক্তি খুব ভালো চলতেছে, তার কোনো প্রকাশ্য জীবিকা নাই, অনেক অর্থ সম্পদ সে মালিক হয়ে গেছে, কিন্তু তার প্রকাশ্য আয়ের উৎস নাই, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ তিনি উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন ৫৫ ধারায় অথবা অন্য কোনো অফিসার দ্বারা গ্রেপ্তার করাইতে পারেন। থানার এলাকার ভিতরে ভবঘুরে গ ধারায় ৫৫ গ উপধারায় বলা আছে, থানা এলাকার ভিতরে কোনো ভবঘুরে অভ্যাসগত চোর, ডাকাত, দস্যু এই ধরনের ব্যক্তিকেও অফিসার ইনচার্জ যদি মনে করেন যে থানা এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে, তখন তিনি উক্ত ব্যক্তি এই ধরনের অভ্যাসগত চোর, ডাকাত, দস্যু এদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে বা গ্রেপ্তার করাইতে পারেন। এই ৫৫ ধারার আলোকে অনেক সময় চোর, ডাকাত, দস্যু প্রকৃতির লোক যারা অভ্যাসগতভাবে চুরি ডাকাতি করে তাদেরকে পুলিশ ধরে নিয়ে আসে ওয়ারেন্ট ছাড়াই। এটা ৫৫ ধারায় করা যাবে। যাই হোক, ৫৬ ধারায় আপনার বলা আছে, পুলিশ অফিসার যখন অধস্তন কর্মচারী দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। এই বিষয়টা অফিসার ইনচার্জ ইচ্ছা করলে নিজে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে বা অন্য কোনো অফিসার দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। এটা ৫৬ ধারায় বলা আছে। ৫৭ ধারায় বলা আছে, নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতির কারণে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। যখন কোনো ব্যক্তি কোনো পুলিশ অফিসারের উপস্থিতিতে কোনো আমলযোগ্য অপরাধ করে অথবা এইরূপ অপরাধ করার অভিযোগে অভিযুক্ত হয় এবং উক্ত অফিসার দাবি করিলে নিজের নাম ঠিকানা বাসস্থান জানাতে অস্বীকার করে অথবা এইরূপ নাম ঠিকানা বা বাসস্থান প্রকাশ করে যা উক্ত অফিসারের যুক্তিসঙ্গতভাবে মিথ্যা বলিয়া বিশ্বাস করার কারণ থাকে। এখন ধরেন ক নামক পুলিশ অফিসার রাতের বেলা টহল ডিউটিতে নিয়োজিত আছে, এক ব্যক্তি কে সে চ্যালেঞ্জ করলো, সে দেখা গেছে এমন একটি নাম ঠিকানা বলে ভুয়া, মিথ্যা, তাকে পুলিশ নাম ঠিকানা মিথ্যা বা ভুয়া বলার কারণে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ওই উক্ত অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এই ব্যক্তির প্রকৃত নাম ঠিকানা বাসস্থান যদি ২ নম্বরে মানে ৫৭(২) এ বলা আছে, এইরূপ ব্যক্তি প্রকৃত নাম ঠিকানা বাসস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার উদ্দেশ্যে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকায় নিয়ে ছেড়ে দিতে পারেন, মুক্তি দিতে পারেন। আপনার পুলিশ অফিসার কখন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন দিতে পারেন, এটি একটি ধারা, গুরুত্বপূর্ণ ধারা ৫৭(২) ধারা। এটা অনেক সময় প্রশ্নে আসে, পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে তাকে জামিনে মুক্তি দিতে পারে, এটা কোন ধারায় বলা আছে? এটা এমসিকিউতে আসতে পারে বা রিটেনেও আসতে পারে। যাই হোক,
গ্রেপ্তারের সময় হতে ২৪ ঘন্টার মধ্যে যদি এইরূপ ব্যক্তির প্রকৃত নাম, ঠিকানা, বাসস্থান না পাওয়া যায়, সে যদি মুচলেকা সম্পাদনে ব্যর্থ হয় অথবা প্রয়োজন মতে পর্যাপ্ত জামিনদার সংগ্রহে ব্যর্থ হয়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। এই যে আমি ৫৭ ধারায় যে ব্যক্তিকে গ্রেপ্তার করলাম বিনা পরোয়ানায়, ২৪ ঘন্টার মধ্যে সে যদি কোনো মুচলেকা দিতে ব্যর্থ হয়, জামিনদার দিতে ব্যর্থ হয় বা নাম ঠিকানা জানাইতে ব্যর্থ হয়, তাহলে তাকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। এটা হচ্ছে ৫৭(৩) উপধারায়। এখন এই ৫৭ ধারায় গেল। ৫৮ ধারায় কি বলছে? অপরের এখতিয়ারভুক্ত এলাকায় অপরাধীকে অনুসরণ করা যাবে। এরকম ব্যক্তিকে অন্য এলাকায় অনুসরণ করা যাবে এবং তাকে 54 অন্য এলাকায় অন্য থানা এলাকায় হতে গ্রেপ্তার করা যাবে। এরপরে আমি একটা গুরুত্বপূর্ণ ধারা বলতেছি, এটা হচ্ছে জনসাধারণের জন্য। জনসাধারণ এবং এটা স্পেসিফিক ভাবে জনসাধারণের জন্য একটি ধারা, গুরুত্বপূর্ণ ধারা। যারা পুলিশ অফিসার ব্যতীত যে কোনো জনসাধারণ কোনো আমলযোগ্য অপরাধ যদি কেউ করে জনসাধারণের সামনে, তাহলে তাকে বিনা পরোয়ানায় জনসাধারণ গ্রেপ্তার করতে পারবে। জনসাধারণের এটা গ্রেপ্তারের ক্ষমতা, একটি ফৌজদারি কার্যবিধি আইনে একটি ক্ষমতা দেওয়া আছে জনসাধারণকে গ্রেপ্তারের। এটা হচ্ছে সেই ধারা। এখন জনসাধারণকে তো গ্রেপ্তার করার ধারা মানে আছে, ক্ষমতা দেওয়া আছে। অনেক সময় জনসাধারণ কি করেন? গ্রেপ্তার করে তাকে মারপিট করেন বা এমনকি মেরে ফেলেন। সমস্যা আমি অনেক ঘটনাবলী আমি দেখেছি ফেসবুকে, যে আটক করার পরে জনসাধারণ মারপিট করে মেরে ফেলতেছে, নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এটা সঠিক না। এটা আপনি একটি অপরাধকে দমনের জন্য নিজে আরেকটি অপরাধ করতেছেন বা নিজেকে ফৌজদারি অপরাধে জড়াচ্ছেন বা হত্যা মামলার আসামি হচ্ছেন। আপনাকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া আছে, বাট আপনি গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে পুলিশকে কল করবেন বা পুলিশের নিকট হস্তান্তর করবেন। এটাই, এই পর্যন্তই আপনার কাজ। আপনার আর কোনো কাজ নাই। আপনি আপনি গ্রেপ্তার করবেন, সমস্যা নাই। আপনার সম্মুখে যদি এই ধরনের কেউ অপরাধ করে, আপনি তাকে আটক করবেন বা আটক করতেছে। অনেক সময় দেখি আমরা পুলিশকে খবর দেয়, আটক করে পাবলিক। এটা তাদের বৈধ কাজ। বৈধ কাজ সম্পাদন করে। কিন্তু তারা অনেক সময়, আপনারা অনেক সময় জনসাধারণ যারা গ্রেপ্তার করতেছেন, মারপিট করতেছেন বা মারতেছেন, এমনকি মেরে ফেলছেন। এটা করা যাবে না। এটা করলে আপনি একটা বৈধ কাজ করতে গিয়ে নিজেকে একটা অবৈধ কাজের সঙ্গে জড়াচ্ছেন বা আপনি ফৌজদারি অপরাধে অপরাধী হচ্ছেন। অবশ্যই এই কাজটি করবেন না। নিকটস্থ থানা অথবা পুলিশকে কল করবেন, পুলিশ এসে নিয়ে যাবে। মারপিট পর্যন্ত করা যাবে না। কোনো আসামিকে আপনি আটক করলে মারপিট করতে পারবেন না। এটা শুধু আপনার জনসাধারণের ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে। পুলিশের ক্ষেত্রেও পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে, কোনো মারপিট করার অধিকার কারো নাই। কোনো আসামিকে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে মারপিট করার অধিকার কোনো আইনে কাউকে দেওয়া হয়নি। অতএব এই বিষয়টি আপনারা সঠিকভাবে দেখবেন। এখন ধরেন পুলিশ অফিসার, আপনি একটা লোককে, জনসাধারণ একটা লোককে আটক করলে পুলিশ অফিসারকে সংবাদ দিল। এখন পুলিশ অফিসার গিয়ে উক্ত আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলো, দেখলো যে ওই আসামিটি আসলে কোনো অপরাধ করে নাই বা অপরাধ করার মতো কোনো কাজ করে নাই। তখন কিন্তু পুলিশ অফিসার ওই ব্যক্তিকে মুচলেকায় জিম্মায় দিতে পারবে বা ছেড়ে দিতে পারবে, মুক্তি দিতে পারবে। এক্ষেত্রে একটি ধারা আছে, জনসাধারণ কর্তৃক আটককৃত ব্যক্তিকে পুলিশ অফিসার ইচ্ছা করলে, যদি সে অপরাধ করেছে মর্মে প্রতীয়মান না হয়, তখন তাকে ছেড়ে দিতে পারবে। এটি একটি জামিনের ক্ষমতা আছে পুলিশের। পুলিশ কোন কোন ক্ষেত্রে জামিন দিতে পারে, তাহলে আমরা একটা ধারায় দেখলাম ৫৭ ২ উপধারা এবং ৫৯ ৩ উপধারা। এই দুইটা ধারায় পুলিশ জামিন দিতে পারে। আরো ধারা আছে, এটা পরবর্তী আলোচনায় বলবো। যাই হোক, এখন আমি আলোচনা করব ৬০ ধারায়।
60 ধারায় কি বলা আছে? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবশ্যই আপনার দ্রুততম সময়ের মধ্যে আদালতে হাজির করতে হবে। এখন 61 ধারায় বলা আছে, 61 ধারায় কি বলা আছে? কোনো আসামিকে যদি পুলিশ অফিসার গ্রেপ্তার করেন, বিনা পরোয়ানায় হোক, পরোয়ানা বলে হোক, উক্ত আসামিকে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। 24 ঘন্টার অধিক হলে তখন অবৈধ আটক বলে গণ্য হবে। অবশ্যই 24 ঘন্টার ভিতরে পুলিশ অফিসারকে উক্ত আসামিকে আদালতে হাজির করতে হবে। আজ আমি তাহলে আলোচনা করলাম 55 থেকে 61 ধারা পর্যন্ত। যারা এখানে 59 ধারায় জনসাধারণের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া আছে। 55 ধারায় অভ্যাসগত ভবঘুরে বা যাহার প্রকাশ্য আয়ের কোনো উৎস নাই, অফিসার ইনচার্জ বা তার অধস্তন কর্মকর্তা দ্বারা গ্রেপ্তার করাইতে পারেন। 56 ধারায় অনুসরণ করতে পারেন অন্যান্য এলাকায়। 57 1, 2, 3 এখানে 3টা ধারা আছে, গুরুত্বপূর্ণ ধারা। এখানে নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি করলে গ্রেপ্তার করাইতে পারেন। 59 ধারায় জনসাধারণকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া আছে 1, 2 এ। 3 এ জামিনের ক্ষমতা দেওয়া আছে পুলিশকে। 60 ধারায় আপনার নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট দ্রুত হাজির করতে হবে। 61 ধারায় 24 ঘন্টার অধিক হলে, অধিক করা যাবে না, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। এই 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার ধারাটি হচ্ছে 61 ধারা। আরেকটি ধারা আছে সম্ভবত 81 ধারা, আমি পরে আলোচনা করব। সিআরপিসি, যখন পরোয়ানামূলক গ্রেপ্তার করা হয়। এখন আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এরপরে আমি ফৌজদারি কার্যবিধি আইনে আরো কিছু গুরুত্বপূর্ণ ধারা আছে, আমি আলোচনা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।